বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। আমি পেয়েছি না, আমরা সকলেই পেয়েছি। আমাদের চারপাশে ছড়িয়ে আছে বিশ্ব প্রকৃতি, আর তার মাঝখানে আমরা সকলেই আছি। এই যে প্রকৃতির মাঝখানে আমাদের থাকা, এটার একটা অত্যন্ত সুন্দর দিক আছে। আমাদের মধ্যে অনেকেই আছেন খুব প্রকৃতি প্রেমী। আজকে প্রকৃতির একটা সুন্দর বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমি ডক্টর বিরাজলক্ষ্মী ঘোষ, সম্পাদিকা চারুকলা, আর আমার সঙ্গে আছেন মহুয়াদি। মহুয়াদি নিজের পরিচয়টা দেবেন আপনাদেরকে। মহুয়াদি, তোমার পরিচয়টা একটু দিয়ে দাও। আমি পশ্চিমবঙ্গ রাজ্য যোগা এবং ন্যাচুরোপ্যাথির একজন সদস্যা। আমি বহুদিন যোগ এবং ন্যাচুরোপ্যাথি নিয়ে কাজকর্ম করছি। সেই সূত্রেই আমার বান্ধবী বিরাজের সঙ্গে আজকে আমাদের একটু গল্প করতে বসা, নিজেদের মধ্যে একটু প্রকৃতিকে নিয়ে আলোচনা। ও আমাকে ডাক দিয়েছিল, সেই ডাক আমার উপেক্ষা করা সম্ভব হয়নি, তাই জন্যই আমি চলে এসেছি বিরাজের ডাকে। আমরা আসলে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিরাজ আপনাদেরকে বলবো। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেচারোপ্যাথি। তার আগে একটু বলি যে আমরা বিভিন্নভাবে দেখেছি, বিভিন্ন কবির গানে, কবিতায়, আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের বিভিন্ন গানে, কবিতায় আমরা দেখেছি প্রকৃতির সঙ্গে মানব মনের এক অপূর্ব সংযোগ আছে। কীরকম সংযোগ? তার গানগুলো বা কবিতাগুলো শুনলে আমরা বুঝি যে কখনো বর্ষায় আমাদের মন নেচে উঠছে, কখনো গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমরা সেটা একটা আলাদা ধরনের চেতনা, আবার কখনো বা বসন্ত বা অন্য ঋতুতে শরতের আগমনে আমাদের মনে উন্মাদনা। তো এইভাবে প্রকৃতির ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের মনের একটা পরিবর্তন হয়। ঠিক সেই রকমই প্রকৃতির পরিবর্তনের নানা রকম পরিবর্তন আমাদের দেহে, মানব দেহে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তো এইরকমই কিছু প্রভাবের কথা নিয়ে আমি একটু মহুয়াদির কাছে যেতে চাই। তো আমি প্রথমেই যে মহুয়াদিকে যে বিষয়টা বলবো যে আমরা তো জানি মহুয়াদি যে নানা রকমভাবেই প্রকৃতির সঙ্গে আমরা মানব দেহ নানা রকমভাবে যুক্ত, এবং প্রকৃতির যে বিভিন্ন বিষয়গুলো আছে যেমন জল, মাটি, হাওয়া, বাতাস, এই আলো, সমস্ত কিছু নিয়েই আমরা বেঁচে আছি। তো এগুলো আমাদের সাধারণ ধারণা। যেমন উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারছে, তার জন্য উদ্ভিদ বেড়ে উঠছে, আবার উদ্ভিদ আমাদের অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। তো পারস্পরিক সংযোগ রক্ষার মধ্যে দিয়ে আমাদের পরিবেশ এবং প্রকৃতিকে নিয়েই আমরা বেঁচে আছি। তো এই জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো ন্যাচুরোপ্যাথি জিনিসটা কি, বিষয়টা কি? ন্যাচুরোপ্যাথি যাকে আমরা বলি প্রাকৃতিক চিকিৎসা, প্রকৃতির, আমরা তো প্রকৃতি ছাড়া মানুষ হতে পারে না। সেই প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে মানুষ তৈরি, সেইগুলো থেকেই আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আমরা রিল্যাক্স দেওয়ার চেষ্টা করি। এটা একদম প্রাকৃতিক চিকিৎসা বলা হয়। ন্যাচুরোপ্যাথি যেটাকে বলা হয় ড্রাগলেস ট্রিটমেন্ট, কোনো ওষুধ এই চিকিৎসায় আমরা ব্যবহার করি না। বিশ্ব পরিবেশ দিবসে এমন একটা আলোচনা, সত্যি প্রত্যেককে যদি একটু আমরা আনন্দ দিতে পারি বা আমরা উপকার হয় প্রত্যেকের, এর থেকে আনন্দের বিষয় আমাদের কাছে কিছু নয়। তাই আজ আমরা এই আলোচনার বিষয়ে এসেছি। এটাকে অ্যাকচুয়াল বলা হয় অল্টারনেটিভ মেডিসিন। আমরা তো জানো বিভিন্ন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, বিভিন্ন চিকিৎসা মাধ্যম আছে। আমরা প্রচুর ওষুধ খাই, এমন মানুষ আছেন যারা ক্রনিক ওষুধ খেতে 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 তাদের এই ওষুধগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে, শরীরে কাজ করে না। সেক্ষেত্রে আমরা কিন্তু এটা আমরা একটা বিকল্প পদ্ধতি হিসেবে নিতে পারি যে একদমই এত ওষুধ কেন খাবো, তার থেকে যদি কিছু প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে, প্রকৃতির মাধ্যমে, বা আমরা যদি কিছু নিয়ম কানুন আমাদের দৈনন্দিন জীবনে ফলো করি, তাহলে হয়তো আমাদের এতটা বেশি ওষুধের উপর নির্ভর আমরা হব না। একটু যদি জানি প্রকৃতি মানব শরীরে কিরকম ভাবে প্রকাশ করতে পারে এবং সত্যি সত্যি কাজ করে যদি আমাদের জ্ঞান থাকে, আমরা যদি ব্যবহার করতে পারি প্রকৃতিকে, না আমরা ব্যবহার করতে শিখিনি ঠিক। হ্যাঁ, সেটাই হচ্ছে প্রকৃতির প্রতিটা উপাদানই আমাদের কিন্তু আমাদের ব্যবহারযোগ্য, কিন্তু আমরা ব্যবহার করতে জানি না। আমরা যদি সত্যি সত্যি উপাদানগুলো ব্যবহার করতে জানি, তাহলে আমার মনে হয় আমরা অনেক কিছু থেকে কিন্তু খুব সহজেই মুক্তি লাভ করতে পারবো।
আচ্ছা, মানে আজকের দিনে এইরকম দূষণযুক্ত পৃথিবী, দূষণযুক্ত, মানে বিশ্ব পরিবেশ দিবসে আমার মনে হয় খুব মানে একটা প্রাসঙ্গিক বিষয়। আর ন্যাচুরোপ্যাথি তো আয়ুর্বেদ তো সবাই জানেন, মানে জানেন প্রত্যেকেই, অনেকেই ব্যবহার করে, কিন্তু ন্যাচুরোপ্যাথি ব্যাপারটা মানে আমরা কিন্তু আয়ুর্বেদে যেমন গাছপালা বা ধরো বিভিন্ন গাছগাছালি দিয়ে ওষুধ, ন্যাচুরোপ্যাথিতে কিন্তু সেটা নেই। আচ্ছা, ন্যাচুরোপ্যাথিতে 5টা এলিমেন্ট আছে আমাদের, 5টা তত্ত্ব। আচ্ছা, ন্যাচুরোপ্যাথি 5টা তত্ত্ব মানে যে পঞ্চভূত তত্ত্ব যেটা, আচ্ছা, সেটার উপর আমরা নির্ভর করি। আচ্ছা, তো এটা কি আমাদের একটু যদি সংক্ষেপে বলো যে 5টা উপাদান কি কি আছে? ন্যাচুরোপ্যাথিতে আমরা 5টা উপাদান বলি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এটা তো আমরা সবাই জানি, ছোটবেলায় পড়েছি পঞ্চতত্ত্ব যেটা। তো এই পঞ্চতত্ত্বের উপর আমরা বেস করি। সেই পঞ্চতত্ত্ব যেমন আকাশ, বায়ু, জল, তারপরে মাটি, রোদ, সূর্য, এইগুলো হচ্ছে আমাদের উপাদান। আচ্ছা, মানে আমাদের সবসময় আমরা চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এবং তার থেকে আমরা মানে সেগুলোই বেঁচেও আছি আমরা। সেগুলোই কিন্তু যেমন বলা হয়, ধরো যে আগেকার দিনে বলতেন যে খালি পায়ে ঘাসের উপর হাঁটার একটা আলাদা উপকারিতা আছে, বা পায়ে শিশির লাগার, বা আমরা জানি অনেক সময় যে ভিটামিন ডি এর অনুপস্থিতির জন্য একটু রোদ্দুর লাগানো ভালো শরীরে। তো তুমি একটু সহজ করে বলো না যে 5টা উপাদান একটু এক লাইন দু লাইন। আসলে কি হয় ন্যাচুরোপ্যাথিতে, কি হয় বলতো, ন্যাচুরোপ্যাথিতে বডি হিলিং সিস্টেম আছে। মানে আমরা মনে করি, আমরা যারা ন্যাচুরোপ্যাথিস্ট বা ন্যাচুরোপ্যাথি নিয়ে যারা কাজ করি, আমরা শরীরকে হিল করতে দিই। প্রত্যেকটা মানুষের শরীরের নিজস্ব একটা হিলিং পাওয়ার আছে। আমরা অ্যালোপ্যাথি ওষুধ যেহেতু খেয়ে নিই, আমাদের হিলিং পাওয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের হিল করার প্রয়োজন হচ্ছে না। তার আগে এটা বলছো তুমি প্রকৃতি থেকে স্বাভাবিকভাবেই আমরা হিলিং প্রসেসটাকে নিতে পারি যদি আমরা জানি অবশ্যই। এবং আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজে থেকেই হিল হয়, কিন্তু আমরা সময় দিই না। মানে আমাদের বর্তমান যুগের কাজের জন্যই বলো বা স্ট্রেসের জন্যই বলো বা অতিরিক্ত চাহিদার জন্যই বলো, আমরা ওষুধটাকে বেশি প্রাধান্য দিই। মানে 1 মিনিটে খেলাম আর পেয়ে গেলাম জ্বর, কিন্তু ওষুধের দিকে না গিয়েও শুধু হিলিং প্রসেসটার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। বহু যুগ আগেও কিন্তু এটা ছিল। আমাদের ভারতের ন্যাচুরোপ্যাথির চিকিৎসা নতুন নয়, বহু পুরনো, বহু দিন আগে থেকে ছিল। মানে আমরা যারা ন্যাচুরোপ্যাথিস্ট, আমরা কিন্তু রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। মানে যে রোগী, সেই রোগীকে আমরা ট্রিটমেন্ট করি। মানে এটা তুমি খুব ইম্পর্টেন্ট কথা বললে যে সবসময় ডাক্তাররা যেটা বলে থাকেন যে রোগটা কি, মানে সেটাই ডায়াগনোসিস হয় আর কি, আপনার জন্ডিস হয়েছে কি আপনার, মানে এখানে বলছো যে রোগীকে দেখা হয়, মানে তার কন্ডিশনটা কি আছে, পুরো ব্যাপারটা অল্টারনেটিভ, তার মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশন দুটো, মানে আমরা রোগীর চিকিৎসা করে থাকি। মানে রোগী কি চাইছে, একটা মানুষ, আমার জ্বর হয়েছে, আমি প্রচন্ড জ্বরে বিকারগ্রস্ত, প্রচন্ড জ্বর, আমাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, হলো সবই, কিন্তু দেখা যাচ্ছে সেই অ্যান্টিবায়োটিকটা আমার শরীরে হয়তো নেয় না, কাজ করে না, আমার সাইড এফেক্ট হয়ে গেল। ডাক্তার জানেন না আমার মেডিসিনে কোনো আছে, আমিও জানি না, সেটা একটা সাইড এফেক্ট দেখা গেল, সেই সাইড এফেক্টের জন্য আবার আমাকে আলাদা করে মেডিসিন দিতে হচ্ছে। এটা কিন্তু হয়ে থাকে, এটা নতুন কিছু না। তো এক্ষেত্রে আমরা যে কাজগুলো করে থাকি একটু হয়তো সময় সাপেক্ষ। তুমি বলবে এক্ষুনি দিলে কি এক্ষুনি কমে যাবে? না, এক্ষুনি কমবে না, কিন্তু নির্মূল হবে। একদম নির্মূল ভাবে যে চিকিৎসা পদ্ধতি, সেটা কিন্তু আমাদের ন্যাচুরোপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা। এইগুলো কিন্তু পুনরায় যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ যদি তুমি চিকিৎসা করো, পুনরায় সেগুলো আর ফিরে আসবে না, নির্মূল ভাবে ওটা সেরে যাবে। এটা হচ্ছে ন্যাচুরোপ্যাথির একটা জাদু। এবং খুব সহজলভ্য, খুব খরচ সাপেক্ষ নয়। রোদ্দুর, হাওয়া, জল, মাটি, এগুলো তো সবই আমরা পাই। এইগুলোই হচ্ছে আমাদের ওষুধ, মেডিসিন। শুনতে একটু অবাক লাগে, কিন্তু সত্যি সত্যি এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা তো খুব উত্তেজক একটা তত্ত্ব পাচ্ছি ন্যাচুরোপ্যাথির আলোচনায়, যে আমাদের চারপাশে যে জল, মাটি, রোদ্দুর, বাতাস, এই সমস্ত কিছু আছে, এখান থেকে আমরা খুব সহজে, মানে কতগুলো সাধারণ নিয়ম পালন করলে তো আমরা এমনি সুস্থ থাকতে পারি। আমার যেটা শুনে মনে হচ্ছে, মানে আমার অসুস্থতার দিকে আমি যাবই না। প্লাস যদি আমার কোনো অসুস্থতা বা ক্রনিক ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আমরা কিছু নিয়ম পালন করলে হয়তো একটু সময় সাপেক্ষ, নিশ্চয়ই, কারণ সব রকম চিকিৎসা পদ্ধতি তো একরকম সময় নেবে না, এবং খুব সহজে তাড়াতাড়ি যেগুলো সারিয়ে দেয় সেগুলো আবার দেখা যায় যে অনেক সময় ফিরে ফিরে আসছে, মানে পুনরায় সেটা আবার ফিরে এলো। তো এইখানে দেখলাম যে সুন্দর একটা তথ্য আমরা পেলাম। তো আমি একটু বলতে
এবার অনুরোধ করব যে এই হ্যাঁ। জিনিসগুলো মানে একটু মানে আলো বাতাস আর বলছি, মাটির সম্পর্ক। মানে এই যেমন ধরো তুমি এরকম উৎসাহী হলে, তো এটাও তো ভারতে কেউ না কেউ অতি উৎসাহী মানুষ তার মাধ্যমেই এসেছে। হ্যাঁ। তো আমাদের ভারতে যখন জার্মানির লুইস পোন্স আচ্ছা একটা বই লিখেছিলেন, আচ্ছা। নিউ সায়েন্স অফ হিলিং, আচ্ছা আচ্ছা সেই বইটা থেকে উদ্বুদ্ধ হয়ে 1894 সালে 1894-এ ভি ভেঙ্কট চেলাপাট্টি আচ্ছা উনি তেলেগু ভাষায় এটা মানে অনুবাদ করেন আচ্ছা আচ্ছা ওই জার্মানির বইটা। আচ্ছা সেইটা হলো প্রথম আমাদের ভারতে ন্যাচুরোপ্যাথির ওপর কোনো বই অনুবাদিত হয়ে এলো। আচ্ছা সেই বইটা তারপরে বিভিন্ন মাধ্যমে ওই বইটা যায়। তারপরে 1904 সালে 1904-এ শ্রুতি কিষাণ স্বরূপ অব বিজনোর আচ্ছা উনি এই বইটিকে আবার উর্দুতে হিন্দিতে অনুবাদ করেন। আচ্ছা যখন এই বইটা উর্দু আর হিন্দিতে ন্যাচুরোপ্যাথি অনুবাদ হলো, হুম বহু মানুষ সেই যুগে এরকম আমরা যেমন এখন বেশ মানে অদ্ভুত লাগছে শুনে, হুম। তাদেরও মনে হয়েছিল সেই যুগে, এবং বহু রাজনৈতিক ব্যক্তিত্ব সেই যুগে এই ন্যাচুরোপ্যাথি চিকিৎসার মাধ্যমে এসেছেন। তার কারণ এটা মধ্যে 19বিংশ শতকের প্রথম থেকেই দেখা হ্যাঁ। যাচ্ছে ভারতে মানে জার্মানি থেকে সূত্রপাত আর কি একদম, ধারণাটা একদম। বলবো। তো তারপরে 19বিংশ শতকের প্রথম থেকেই আমাদের দেশে এরকম আমি তো দেখছি অনেক পুরনো ধারণা, মানে একদমই। 120 বছরের কাছাকাছি হতে এবং চললো প্রায়। মহাত্মা গান্ধীজি এই বইটি হাতে পান এবং উনি ইনফ্লুয়েন্স হন, মানে ওনার ভীষণ ভালো লাগে, উনি ওনার আশ্রমে আচ্ছা এই চিকিৎসা নিয়ে আসেন। আচ্ছা ওনার পরিবারের মানুষজনকেও উনি এই চিকিৎসা দেন, আচ্ছা এবং যারা আশ্রমিক ছিলেন, হুম। গান্ধীজির যারা আশ্রমিক ছিলেন, তারা এই চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করেছে। আচ্ছা সেই দেখা দেখি প্রচুর মানুষ সেই সময়কার মানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এই চিকিৎসার মানে সাড়া দিয়েছিলেন চিকিৎসা আচ্ছা। নেবার জন্য। আচ্ছা তার মধ্যে যিনি ছিলেন দু একজনের নাম আমি বলি, তারা ছিলেন এক্স প্রাইম মিনিস্টার আমাদের জানো মুরারজি দেশাইজি, আচ্ছা আচ্ছা উনি এই চিকিৎসায় এসেছিলেন। এক্স গভর্নর গুজরাটের আচ্ছা শ্রীমান নারায়ণজি, আচ্ছা উনি এই চিকিৎসা নিয়েছিলেন, আচ্ছা। সেই যুগের কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স প্রেসিডেন্ট ভিভি গিরি, হুম উনিও এই চিকিৎসা নিয়েছিলেন, ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টে উনি ছিলেন। আচ্ছা আচ্ছা, এরকম বিভিন্ন আচার্য বিনোবা ভাবে হুম উনিও এই চিকিৎসা নিয়েছিলেন। এইভাবে আস্তে আস্তে আমাদের ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টটা আমাদের ভারতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। আচ্ছা এরপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1986-এ পুনেতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচুরোপ্যাথি কলেজ প্রতিষ্ঠা করেন। আচ্ছা সেই হলো আমাদের ভারতের প্রথম ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টের জায়গা। আচ্ছা এইভাবে আমাদের ভারতের ন্যাচুরোপ্যাথির সূত্রপাত। আচ্ছা তারপরে মাঝখানে অনেকগুলো দিন হয়ে গেছে, অনেক উন্নত মানে বিজ্ঞান সায়েন্স অনেক উন্নত হয়েছে, কিন্তু ন্যাচুরোপ্যাথিটা একটু পিছন দিকে পড়ে গেছে, ঢাকা হ্যাঁ, পড়ে গেছে, সত্যি মানে যে হিসেবে সূত্রপাত হয়ে জিনিসটা হ্যাঁ। চলেছিল, মানে এতজন ব্যক্তিত্ব হ্যাঁ। এবং প্রত্যেকেই খুব পরিচিত মুখ, একদম, হ্যাঁ, একদম। এবং প্রতিষ্ঠিত, তো হ্যাঁ। এরা শুরু করেছিলেন। হ্যাঁ যেভাবে বিস্তার হওয়া উচিত ছিল বোধহয় সেইভাবে বিস্তারটা হয় হ্যাঁ। তারপরে যে রাজ্যগুলো প্রথম এই ন্যাচুরোপ্যাথি চিকিৎসাটাকে মানে নিতে আগ্রহী হয়েছিল এবং শুরু করেছিল, তার মধ্যে হচ্ছে আমাদের পশ্চিমবাংলা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। আচ্ছা এই 5টা রাজ্য তখন ন্যাচুরোপ্যাথি চিকিৎসার একটা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল। আচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো আছে ন্যাচুরোপ্যাথির জায়গা আছে, সেখানে বিভিন্ন মানুষ যান ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টও করা। আচ্ছা, আমাদের রাজ্যেও আছে। হ্যাঁ, কোন আছে। জায়গায় এটা? এটা কলকাতাতে আছে, আচ্ছা বড়বাজার অঞ্চলে আমাদের একটি। আচ্ছা আমাদের বাংলার যিনি ন্যাচুরোপ্যাথিস্ট মানে প্রথম আসেন ডক্টর কুলরঞ্জন মুখোপাধ্যায়, আচ্ছা তিনি ন্যাচুরোপ্যাথিটাকে আমাদের বাংলায় ওয়েস্ট বেঙ্গলে প্রথম উনি নিয়ে আসেন। আচ্ছা তার মানে বলতে গেলে আমাদের বাংলার ফাদার অফ মানে ন্যাচুরোপ্যাথিস্ট ওনাকে বলে হ্যাঁ কুলরঞ্জন মুখোপাধ্যায়। আচ্ছা উনি পরিচিত মানে পরিচয় করান আমাদের সঙ্গে, আমরা তো তখন জানতাম না, আচ্ছা উনি কিন্তু পরিচয় করান। আচ্ছা তো সেই কুলরঞ্জন মুখোপাধ্যায়ের এখনো ইনস্টিটিউট আছে, সেখানে অতটা এখন নেই, কারণ মানুষ তো অত ন্যাচুরোপ্যাথি আমার মনে হয় এটা সেরকম ভাবে প্রচার বা সেরকম ভাবে মানুষ মানে মানুষের কাছে পৌঁছয়নি জিনিসটা, তো আগামী দিনে যদি পৌঁছে দেওয়া যায়। অবশ্যই আমরা ন্যাচুরোপ্যাথির ছাত্রছাত্রীরা হ্যাঁ আমরাই এগুলোকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এবং প্রচুর মানুষ সাড়া দিচ্ছেন। এখন তুমি জানো না হয়তো
মানে তুমি আরো কিছুদিন বাদেই দেখতে পাবে যে বিশাল বড় আমাদের একটা কলেজ তৈরি হচ্ছে আমাদের বেলুড়ে। বেলুড় মঠের সামনে আমাদের ন্যাচুরোপ্যাথি, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, শুধুমাত্র ট্রিটমেন্ট হবে, যোগা দিয়ে ট্রিটমেন্ট, উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট, ড্রাগলেস ট্রিটমেন্ট। তুমি ভাবতে পারছো? না, এটা তো মানে অভাবনীয়। মানে ড্রাগলেস ট্রিটমেন্ট হবে, আমি বলবো এবং মানুষ উপকৃত, এবং সেখানে ডাক্তার তৈরি হবে। হ্যাঁ, সেখানে ছেলে মেয়েদেরকে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ভর্তি হয়ে ডাক্তার তৈরি হবে, এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়বে। বাহ, এটা খুব ভালো। এটা বিরাট বড় একটা হয়ে গেছে, তৈরি মোটামুটি হয়ে গেছে। আস্তে আস্তে এটা তোমরা সবাই জানতে পারবে, আমরাও জানতে পারবো। আগামী প্রজন্মের কাছে এটা বিরাট বড় অপরচুনিটি। তুমি তো শ্রমজীবীর সঙ্গে যুক্ত, তুমি সেটা বললে, সেই সূত্রেই এটার সঙ্গে তোমাদের যোগাযোগ নাকি? না, আমি যেহেতু যোগাসনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, আমি ওইটা যোগার মাধ্যমে। আচ্ছা, আমি ন্যাশনাল রেফারি, আমি বহুদিনের যুক্ত যোগাসনের সঙ্গে। সেই সূত্র থেকেই আমার ন্যাচুরোপ্যাথির প্রতি একটা আগ্রহ ছিল। যে ন্যাচুরোপ্যাথিটা কি, যোগার সঙ্গে ন্যাচুরোপ্যাথি তো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যোগাও অল্টারনেটিভ মেডিসিন, তার সঙ্গে ন্যাচুরোপ্যাথিটাও অল্টারনেটিভ মেডিসিন। আয়ুষ মিনিস্ট্রি থেকে এটার একটা এখন মানে চালু না, মানে এটা শুরু করেছেন। তো সেই সূত্রেই আমার ওখানে যাওয়া এবং আমার ওখান থেকে কোর্স করা, এবং আমি কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমি এখন ট্রিটমেন্ট করাতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। তো সেই সূত্র ধরেই আমি শ্রমজীবী নার্সিং ট্রেনিং কলেজে, আমি ওখানকার যোগা ফ্যাকাল্টি। আমি অল্টারনেটিভ মেডিসিন বিভাগেই আছি। ওখানে বিভিন্ন ধরনের যে আমাদের নার্সিং এর মেয়েরা রয়েছে, তাদেরকে আমি ট্রেনিংটা দিই। নার্সিং তো করবেই, তার সাথে সাথে উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট তারা কি করে করবে? হঠাৎ করে একটা রোগী এলো, হঠাৎ করে একটা পেশেন্ট এলো, হয়তো তাকে কোনো মেডিসিন দেওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় তো এই যে বলছো তুমি উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট বা একটা অল্টারনেটিভ ব্যবস্থা যোগা এবং ন্যাচুরোপ্যাথির মাধ্যমে, আমার মনে হয় ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর পক্ষে এটা ভীষণ গুরুত্বপূর্ণ ধারণা। কেন? কারণ আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের এত টাকা নেই যে সমস্ত গ্রামে গ্রামে বা সেরকম অঞ্চলে যদি এই ধরনের ট্রিটমেন্টকে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া যায়। এবং তুমি বলছো আগামী দিনে ডাক্তার তৈরির পরিকল্পনা আছে, তো প্রত্যেকটা রাজ্যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে যদি মেডিসিন এবং অন্যান্য যন্ত্রপাতি ছাড়া শুধু যোগার মাধ্যমে এবং প্রাকৃতিক উপাদানগুলো শোষণের মাধ্যমে বা হিলিং প্রসেসে যদি আমরা চিকিৎসার কথা ভাবি, তো সেটা একটা বিরাট দিগন্ত আমার মনে হয়। তো আমার মনে হয় এটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এবং ভারতের মতো বহু তৃতীয় বিশ্বের যারা পিছিয়ে আছে এখনো পর্যন্ত মানুষ যারা আছেন, তো তারা বিভিন্নভাবে তারা উপকৃত হতে পারে আগামী দিনে। আমাদের যে একটা ধারণা ছিল যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট ছাড়া নাকি কোনো ট্রিটমেন্ট গ্রাহ্য, কিন্তু এরকম নয়। সমস্ত একদম ভেতর থেকে তুমি যদি কিছু অসুখকে নির্মূল করতে চাও, তুমি কিন্তু ন্যাচুরোপ্যাথির সাহায্য নিতেই পারো, এবং বেশ ভালো রকমের একটা তুমি সাড়া পাবে সেই জায়গাটাতে। আর আমরা যেটা ছিলাম পঞ্চভূতের ব্যাপারে, পঞ্চভূতের সেরকম ধরো মাটি, জল, আকাশ, বায়ু, রোদ। তুমি তো জানোই যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, ধরো সেখানে যেমন ধরো বিদেশ, আমরা যেটাকে বলি ধরো লন্ডন, বিদেশ, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, এগুলো যেরকম বলে থাকি, এবং সমুদ্র তীরবর্তী সংলগ্ন যে জায়গাগুলো, সেখানে দেখেছো তো সানবাথের একটা ব্যাপার, প্রত্যেকটা কোস্টাল এরিয়াতেই আছে। আমাদের দেশেও আছে, কিন্তু খুব কম। আমরা ওরকম ভাবে সানবাথ আমরা নিতে পারি না, ওরা যেভাবে। কিন্তু আমাদের এটা কিন্তু সানবাথটা একটা ট্রিটমেন্ট। আচ্ছা, এইখানটা একটুখানি একটা কথা জিজ্ঞেস করি যে সানবাথ মানে আমরা অনেক সময় শুনি যে ভিটামিন ডি এর অভাব থাকলে, আমরা একটুখানি সূর্যের আলোতে থাকলে, তো অনেকে কেউ বলেন যে সকালের দিকে থাকুন, কেউ বলেন বিকেলের দিকে, মানে সারা দিনের মধ্যে কোন সময়টাকে তুমি মানে প্রেসক্রাইব করবে আর কি, রেফার করবে যে এই সময়টায় থাকো তাহলে ভালো হয়, বা এতটার সময়, এরকম কিছু নির্দিষ্ট আছে কিনা? মানে সূর্যের রোদের কোনো নির্দিষ্ট টাইম নেই। আচ্ছা, আমি ন্যাচুরোপ্যাথিস্ট হিসাবে বলছি, মানে এমন নাকি সকালে বা বিকেলে। এই যে বলে আলট্রাভায়োলেট এসে গেল, তোমার চামড়াটা হঠাৎ করে এরকম কিছু নয়। ব্যাপারটা হচ্ছে যে সূর্যের রোদ, ভিটামিন ডি তোমার শরীরে যাবে। তুমি যদি 20 মিনিট রোদে থাকো, তোমার শরীরের ভিটামিন ডি পূর্ণ হয়ে যাবে, পূরণ করে নেবে তোমার স্কিন, অ্যাবজর্ব করবে। এবং সেটা সূর্যালোক থাকার সময় যে কোনো সময় তুমি 20 মিনিট, তুমি তো রাস্তায় কাজ করতে করতে হয়তো তুমি কোথাও যাচ্ছ, বাস স্ট্যান্ডে তো আমরা দাঁড়িয়েও থাকি, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার ভিটামিন ডি তৈরি হচ্ছে। যখনই আমি আলোর মধ্যে মুক্ত থাকছি তখনই আমার তৈরি হচ্ছে। কিন্তু আমরা যেটা বলি যে সূর্যের যে প্রথম আলোটা, একটা লাল রঙের যে রশ্মিটা, রক্তিম যে আবরণ, সেটা তো
অ্যাকচুয়ালি আমরা সবাই পাই না, কারণ আমাদের যেরকম ধরনের বাড়ি ঘর তো তারপর পলিউশনও আছে, পলিউশন, সেই সূর্যের যে লাল আলোটা সেটা সবচেয়ে ভালো, প্রথম আলোটা আমাদের পক্ষে খুব ভালো, কিন্তু আমরা সেটা সবসময় পারি না। তার মানে এই নয় যে আমরা সূর্যটাকে অ্যাভয়েড করবো, না, অ্যাভয়েড করবো না। সূর্য রশ্মি আমাদের ত্বকের জন্য সবসময়ের জন্য উপকারী, এবং ভিটামিন ডি তৈরিতে এর উপাদান, এর চেয়ে জুড়ি আর কিচ্ছু নেই। এর জুড়ি মেলা কেউ পূরণ করতে কোনো ওষুধ, কোনো খাদ্য, কোনো ওষুধ, আর তুমি খাবেই বা কেন? তুমি শুধু শুধু ভিটামিন ডি তো তোমার ইনটেক করার কোনো প্রয়োজন নেই। তোমার যদি সূর্যালোক থেকে তুমি নিয়মিত পেয়ে যাও, তোমার দরকার নেই। তোমার স্কিনের যে কোনো র্যাশ, তোমার যে কোনো ধরনের চর্মরোগ, এগুলো দূর হবে, ভিটামিন ডি তৈরি হবে, স্কিনটা অনেক বেশি মানে ঔজ্জ্বল্য ফিরে আসবে, তুমি অনেক বেশি তোমার মানে যৌবনের যে দীপ্তি, সেই দীপ্তিটা অনেক বেশি, অনেক দিন পর্যন্ত থাকে। এটা একটা ট্রিটমেন্ট, এটা ন্যাচারাল। সূর্যটা জানলাম, এটা হচ্ছে একটা আমাদের সান ট্রিটমেন্ট। এবার যাচ্ছি আমরা ওয়াটার থেরাপিতে। ওয়াটার থেরাপি মানে আমাদের জল চিকিৎসা। আচ্ছা, জল চিকিৎসার মধ্যে আমরা ব্যবহার করি, আমরা যারা ন্যাচুরোপ্যাথি, সেটা ক্রোমোথেরাপি বলি আমরা এটা। সূর্যের রোদে আমরা যেরকম বিভিন্ন আকৃতির জার, কাঁচের জার রেখে তার মধ্যে সেলোফেন পেপার দিয়ে লাল, হলুদ, সবুজ, নীল বিভিন্ন কালার দিয়ে আমরা সূর্যের রোদটাকে ওই জলের মধ্যে দিয়ে পাস করাই, এবং সেটা 8 ঘন্টা থেকে 9 ঘন্টা পর্যন্ত সূর্যালোকে আমরা বসিয়ে রাখি। এবং তুমি ভাবতে পারবে না, ওই যে জলটা তৈরি হলো, ওটা জাস্ট একটা জল, ওটা কিন্তু একটা মেডিসিন। নীলটা একটা কাজে, লালটা একটা কাজে, অরেঞ্জ একটা কাজে, প্রত্যেকটা কালারের যে জলগুলো সেগুলোর প্রত্যেকটা ডিফারেন্ট একটা করে আলাদা আলাদা মেডিসিন। আচ্ছা, মানে প্রত্যেকটা রঙের একটা আলাদা গুণ আছে। এটাকে আমরা ক্রোমোথেরাপি বলি বা কালার থেরাপি, যেটা আমরা অন্যান্য জায়গায় অনেক সময় পড়ে থাকি। যে এবার লালটা তুমি কি কাজে ব্যবহার করবে, নীলটা তুমি কি কাজে ব্যবহার করবে, অরেঞ্জটা কি কাজে ব্যবহার করবে, এবং ডোজ আছে। সবথেকে বড় কথা, ওরকম ডিপেন্ড করবে যে শারীরিক অবস্থা কি রকম। এরকম নয় যে তুমি ওই গ্লাসে করে জল তুলে খেয়ে নিলে অরেঞ্জ জলটা খুব ভালো, ব্যাপারটা তা না। একজন ন্যাচুরোপ্যাথিস্ট, তুমি যেরকম ওষুধ খাও সেইভাবে একটা ছোট শিশু যদি 3 থেকে 4 বছরের বাচ্চা হয়, তাকে আমি হয়তো 1 চামচ দিলাম, তোমার ক্ষেত্রে সেটা হয়তো 2 চামচ হয়ে গেল। ওই জলটা শুধু জল মনে হবে, এটা জল, কিন্তু ওটা একটা ওষুধ। তার মানে বয়স, শারীরিক পরিস্থিতি, প্রয়োজন অনুযায়ী এটা পরিমাণটাকে আমরা নির্ধারিত করি, বা কোন রংটা আমরা নেব সেটা, মানে আমার কোন রংটা প্রয়োজন বা অন্য কারোর কোন রংটা প্রয়োজন। এটা হাইড্রোথেরাপি। আচ্ছা, বিভিন্ন ধরনের জলের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সুইমিং পুলে বা বিভিন্ন ধরনের জল চিকিৎসা, জলে নামিয়ে পেশেন্টকে আমরা মুভমেন্ট করাচ্ছি। আচ্ছা, সেটা একটা হাইড্রোথেরাপি। বিভিন্ন দেশে, উন্নত দেশে আছে, আমাদের ভারতেও আছে বিভিন্ন জায়গায় একটা সুইমিং। আমি এই প্রসঙ্গে একটু বলি যে আমি যখন এমএড করছিলাম আর কি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, মাস্টার অফ এডুকেশন, এটা বিএড কলেজের যারা অধ্যাপক অধ্যাপিকা তাদের এটা মানে এমএড সঙ্গে সঙ্গে বিএড করার পরে এটা করতে হয় কোর্সটা। তো এই সময় আমি একটা প্রজেক্টে ছিলাম, সেটা স্পেশাল চাইল্ডদের নিয়েছিল। আর এই স্পেশাল চাইল্ড যারা সেরিব্রাল পলসিতে আক্রান্ত যেসব শিশু, এবং আমি তারাতলায় যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি আছে, ওখানে দীর্ঘ 3-4 মাস একটা প্রজেক্টে যুক্ত ছিলাম। এবং হাইড্রোথেরাপি যেটা বলছে, ওখানে আমি দেখেছি মানে ওদের তো এই সুষুম্না কাণ্ড বা মেরুদণ্ডটা তো ঠিক মতো কাজ করে না, যার জন্য ওদের মানে শারীরিক স্থিতিটা অন্যরকম, মানে শরীরটা কাঁপে, মাথাটা এরকম হেলে যায়, যেহেতু মেরুদণ্ডটা ওদের সোজা নয়। এবং ওদের দেখতাম ওই জলের ভেতরে বেলুনের মতো দিয়ে, বালিশের মতো দিয়ে ওদেরকে নানা রকম ব্যায়াম করানো হচ্ছে। তো এটা কাইন্ড অফ এই তুমি যেটা বলছো হাইড্রোথেরাপি, এটা হচ্ছে হাইড্রোথেরাপি। এখানে একটা আবার ধরো একটু জলটাকে উষ্ণ করে নেওয়া যায়, একটা হিটার, ওরা দেখতাম যে হিটার দিয়ে জলটা প্রয়োজন মতো উষ্ণ করে নেয়, করে নিয়ে তারপরে পেশেন্টকে যেরকম প্রয়োজন হয়। এটা একটা হাইড্রোথেরাপি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে আমরা মাটি চিকিৎসা। মাটি, তুমি তো জানো, মাটিতেই আমাদের জন্ম, মাটিতেই আমাদের সেই মাটি দিয়ে কিন্তু আমাদের চিকিৎসা। একদম মানে সাধারণ যে মাটি, কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। মাটি খুঁড়ে 5 থেকে 7 ফুট গভীরের যে মাটিটা, সেটা আমরা তুলে নিই। তুলে নিয়ে সেটাকে চেলে একটু পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করে নিয়ে সেই মাটিটাকে আমরা বিভিন্ন মানে কাজে আমরা ব্যবহার করি।
আচ্ছা। যেমন ধর, তুমি হয়তো লক্ষ্য করে দেখবে, তুমি তো গঙ্গার তীরবর্তী অঞ্চলের মেয়ে, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, তুমি তো গঙ্গা দেখেইছো। হ্যাঁ, গঙ্গা আমরা দেখেছি ছোটবেলায়, দেখবে আমাদের অনেককে দেখেছি মাটি মাখতেন, হ্যাঁ, গঙ্গায় গিয়ে হ্যাঁ, মাটি হ্যাঁ, মাখতেন। মাটি এটা মাখতেন। কিন্তু একটা ছিল, হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখেছি, তখন হয়তো অতটা অনেক সময় আমরা এখন বলি যে মুলতানি মাটি, যেটা হ্যাঁ। ফেসিয়ালের কাজে ইউজ করা হয়, বা আমরা যে বলে থাকি। হ্যাঁ, মুলতানি মাটি কিন্তু কোনো কাজের নয়, আচ্ছা, এটা আমি বলে দিই। আচ্ছা আচ্ছা, না এটা এই জন্যই তুললাম, কি অনেকের ধারণা যে মুলতানি মাটি মাখলে স্কিন সবথেকে ভালো হয়। মানে মুলতানি মাটিটা হচ্ছে কোনো কাজ নেই, মুলতানি মাটিটা মানে এটা হচ্ছে মুলতানি মাটিটা অ্যাকচুয়ালি কি, মানে এটা মুলতান অঞ্চলের মাটি না সেই হিসেবে না না মুলতানি না মাটি? না, ওটা ওটা এক ধরনের মাটি, কিন্তু এটার কোনো গুণ নেই, মাটিটার আচ্ছা। কোনো মানে ফাংশন নেই কিছু, আচ্ছা। কোনো ট্রিটমেন্টে এই মাটি কাজে লাগে না। আচ্ছা। জাস্ট ওই ফেস প্যাকের জন্য এই মুখটা পরিষ্কার করাটা এটা, কিন্তু এর থেকে অনেক বেশি কাজ করবে তুমি যদি নর্মাল মাটি দিয়ে তুমি করো। মানে যে যে অঞ্চলে থাকেন তার সেই অঞ্চলেরই 5 থেকে 7 ফুট গভীরের হ্যাঁ, মাটি হ্যাঁ, দিয়ে exactly. চিকিৎসাটা হ্যাঁ, হয়। একদম, কারণ একদম। ধরো আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলের মাটি যদি না পাই, তাহলে সেটা তো সম্ভব না, না, না। আমার পক্ষে তাহলে ট্রিটমেন্টটা করা সম্ভব প্রকৃতির হবে না। প্রকৃতির থেকে তুমি তো নিচ্ছ জিনিসটা, আমাদের এলিমেন্টটা হচ্ছে মানে একদম একদম নেচার থেকে আমরা এলিমেন্ট নিচ্ছি, আমাদের অন্য কোথাও গিয়ে এলিমেন্ট নিতে হচ্ছে না। বা সেটা পিউরিফাই করারও কোনো প্রয়োজন নেই। পিউরিফাই বলতে একদম ধরো নোংরা মাটি যেমন ওপরে সেটা তুমি না। এটা বলছো যে কাকড় বালি এই সমস্ত চেলে নিয়ে চেলে নিতে 5-7 হবে। ফুট গভীর যখন, তখন তো অটোমেটিক ওটা পরিষ্কারই উঠছে ওখান থেকে, অতটা হ্যাঁ, নোংরা তোমাকে একটু শুকিয়ে নিতে হবে হ্যাঁ। নদীর মাটিটা বা কিছু করতে হবে। এইবার তো তুমি না মাটিটা কি কাজে লাগাবে, মাটিটা আমরা ফেস প্যাক হিসাবে লাগাতে পারি, মাথার চুলে লাগাতে পারি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আর্থ্রাইটিসের যে পেশেন্ট হুম। বা ধরো বাতজনিত যে মানুষদের সমস্যা আছে, সেই মানুষদেরও তুমি এই মাটি ব্যবহার করতে দিতে পারো। কিরকম, হাঁটুতে ধরো আর্থ্রাইটিস, আচ্ছা। মাটিটাকে তুমি জাস্ট গরম করলে, হুম। একটু জল দিয়ে গুলে মাটিটাকে গরম করতে হয়, আমরা যারা ন্যাচুরোপ্যাথিস্ট আমরা এইভাবেই করাই, হুম। গরম করে আমরা সেই মাটির গরম প্রলেপটা প্রলেপটা লাগাতে হয়। একবার দুবার তিনবার আমাদের যেরকম system প্রয়োজন, আছে, যেরকম আমরা প্রয়োজন। সেইভাবে মাটিটাকে আচ্ছা। লাগাতে পারি, আচ্ছা। লাগিয়ে লাগিয়ে কমে যাবে ব্যথা, আচ্ছা। একদম কমে যাবে। আচ্ছা। মানে তুমি তো কোনো মেডিসিন দিচ্ছ না, না। তুমি বাইরে থেকে লাগাচ্ছ, হুম। একদম মানে ম্যাজিকের মতো কাজ করে। আচ্ছা। আর একটা কাজে আমরা ব্যবহার করি, যেমন ধরো অনেক সময় অনেক মানুষের ধরো টয়লেট হয় না, আচ্ছা। পেটে ইয়ে হয়ে যায়, মানে টয়লেটটা জমে থাকে। জমে থাকে। হ্যাঁ, এটা বয়স্ক মানুষের ক্ষেত্রে খুব বেশিরভাগ সাধারণ একটা বিষয়। তুমি মাটি, ওই মাটিটাকে এরকম ভাবে গুলে ঠান্ডা জলে হুম। একটা কাপড়, পাতলা কাপড়ের ওপর আমরা মাটিটাকে দিয়ে দিই, আচ্ছা। লেপে দিই, হুম। সেই শুদ্ধ আমরা তলপেটের ওপর চাপা দিয়ে দিলাম। আচ্ছা। মাটিটার যে জলটা থাকে সেটা অ্যাবজর্ব করে পেট, আচ্ছা। তলপেটের উপর। এইভাবে 2বার 3বার 4বার 5বার তুমি দিয়ে দেখো, আধ ঘন্টা 45 মিনিট তোমায় কন্টিনিউ করতে হবে। যখন মাটিটা শুকিয়ে যাবে চেঞ্জ করে দিলে আবার মানে জলপুটির মতো ব্যাপারটা। হ্যাঁ। হ্যাঁ, বুঝেছি। টয়লেট আপনি টয়লেট হয়ে যাবে, আচ্ছা। কোনো ওষুধই তোমার লাগবে না। আচ্ছা। এক্ষেত্রে আমরা একটা ওষুধ ব্যবহার করি বয়স্ক মানুষদের, অ্যালকাসল বলে। আচ্ছা। হ্যাঁ, অ্যালকাসল বলে ওষুধটা, হ্যাঁ, এটা তো ইউরিন ক্লিয়ার করা। হ্যাঁ। সেটা একটা সরল ওরকম ধরনের ওষুধ তোমার কোনো কিছু দরকারই নেই, দরকারি নেই, মাটি দিয়ে একদম ক্লিয়ার টয়লেট হয়ে যাবে। আচ্ছা। এত সুন্দর একটা মানে পদ্ধতি এটা। আচ্ছা। জ্বর 102 জ্বর, হুম। তোমাকে ওষুধ খাওয়াতে হবে না। হুম। তুমি এই যে আমাদের জলপট্টি দিই না, হুম। ওরকম মাটির ওরকম পট্টি দিয়ে মাথার এখানে লাগিয়ে দাও, আচ্ছা। 102 জ্বর একদম একদম 98-এ নেমে আসবে, আচ্ছা। এত বড় গ্যারেন্টি। আচ্ছা। এবং এর একটা বিশাল গল্প আছে, সেটা পরে আমরা আলোচনায় যেতে পারি, কিন্তু এটা আমি জানালাম যে এরকম ধরনের মাটি দিয়ে ট্রিটমেন্ট আমরা কিন্তু করে থাকি। আচ্ছা। আরো অনেক ধরনের ট্রিটমেন্ট হয় মাটি দিয়ে, আচ্ছা। ব্যাক পেনের জন্য মাটিতে ট্রিটমেন্ট হয়, স্পন্ডিলাইটিসের মাটি, মানে প্রায় প্রত্যেকটার জন্যই কিছু না কিছু আলাদা একদম, ট্রিটমেন্ট আছে। একদম। হ্যাঁ, আর সূর্যের রোদ তো আগেই শুনলাম, বলে দিলাম। এইগুলো বাতাসের মাধ্যমে কিরকম? হ্যাঁ, বাতাসের মাধ্যমে হচ্ছে আমরা যেমন হাওয়া বদল করার ব্যাপার থাকে না, হ্যাঁ, হ্যাঁ। আমরা বলি যে আগেকার দিনে Change। হ্যাঁ, চেঞ্জে আমরাও যাই, এখনো যাই আমরা। হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জে মানে যায়। আগেকার দিনে খুব উল্লেখ করা হতো, দেখবে যে এবং- হাওয়া বদলেতে মানুষের শরীর ভালো হয়ে যেত। এক্স্যাক্টলি, এটার একটা গুণ আছে। আর সেই সঙ্গে আমরা করাই ফাস্টিং। আচ্ছা। হ্যাঁ, ফাস্টিং করাই মানে হচ্ছে তোমাকে আমি ফাস্টিং করাবো, তুমি নয় যে এরকম উপোস করে থাকলে আর 2 দিন খেলাম না, পরের দিন বেশ পরোটা মাংস খেয়ে নিলাম, এটা ফাস্টিং না। আচ্ছা। আমি তোমাকে ফাস্টিং 1 উইকের ফাস্টিং করাবো। আমরা যারা ন্যাচুরোপ্যাথিস্ট আমরা বুঝে ফাস্টিং করাই। হুম। একটা পেশেন্ট, তার ফ্যাটি লিভার আছে, হুম।
কি তার কোনো মানে ধরো অ্যাসিডিক প্রবলেম আছে, হুম। ডায়াবেটিক, তাদেরকে আমি কি করে আমার জায়গায় নিয়ে আসবো? হুম। আমরা শুধুমাত্র ফাস্টিং করি, এই মানে এটাকে প্রবলেম থেকে তাকে আমরা কিউর করতে পারি। আচ্ছা, ফাস্টিং আর এই হাওয়া বদল। এখন তো ওই তোমার ডায়াবেটিক ভীষণ বেশি, আর আরেকটা যেটা হচ্ছে তোমার কি বলবো, যেটাকে বলে আর কি স্থূলতা, যে স্থূলত্ব, যে Obesity. ওবেসিটি Obesity. ভীষণ ভাবে মানে Exactly. ডায়াবেটিস আর ওবেসিটি বোধ এখন মানে সবারই ঘরে আছে, ঘরে। ঘরে ঘরে আছে, মহামারী বাচ্চাদেরও আকার আছে এবং বড়দেরও আছে। তো আমরা ফাস্টিং করাই। আচ্ছা। ফাস্টিং এর সিস্টেম আছে, প্রথম দিন হালকা করালাম, তারপরে আরেকটু করালাম, মানে তারপরে যেভাবে বডি পারমিট করবে হ্যাঁ, সেইভাবে ধীরে 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 তোমাকে আমি একদম সেই লেভেলে নিয়ে যাব। তার সঙ্গে একদম প্রপার এক্সারসাইজ, আর তার সাথে উইন্ড এক্সারসাইজ মানে প্রাণায়াম, আচ্ছা যোগা, আচ্ছা। যে বায়ু মানে বাতাস নিয়ে যে আমরা কাজটা আচ্ছা, করি, তার মানে যোগের সম্পর্কটা একদম সঙ্গে বাতাসের এই জায়গাটা যুক্ত হয়ে যাচ্ছে। প্রাণায়াম মানে নিঃশ্বাস গ্রহণ, নিঃশ্বাস ছাড়া, নিঃশ্বাস সেটাকে কিভাবে তুমি আমরা নিঃশ্বাস তো 3 ভাবে করতে পারি, রেচক, কুম্ভক, পূরক হুম, শিখতে হবে। হুম। রেচক, কুম্ভক, পূরকের মাধ্যমে তুমি তোমার বডির যে মরবিড ম্যাটার, আমরা যেটা বলি মরবিড ম্যাটার, যে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে মরবিড ম্যাটার থাকে, আচ্ছা সেই মরবিড ম্যাটারটাকে ক্লিয়ার করতে হয়, জাস্ট থ্রু আউট, আচ্ছা বের করে দাও। আচ্ছা তুমি নিজের শরীরের নিজের মরবিড ম্যাটারটাকে বার করে দাও, আচ্ছা তুমি করে দেখো তুমি নিজে কত ভালো থাকবে। আচ্ছা মানে এটা একটা একটা তুমি অনুভূতিটা তুমি বুঝতে পারবে, করলে বুঝতে পারবে। আচ্ছা। কারণ আমাদের মরবিড ম্যাটারের জন্যই কিন্তু আমাদের সমস্যাগুলো গ্রো আপ করে। হ্যাঁ, আমরা ডিটক্সিফাই করি না বডিকে, মানে দূষিত পদার্থগুলো আমরা শরীরের মধ্যেই রয়ে যায়। হ্যাঁ, আমাদের মেন কাজই হচ্ছে, আমরা যারা ন্যাচুরোপ্যাথিস্ট আমরা প্রথমেই বলি ডিটক্সিফাই দ্য বডি, বডিকে ডিটক্সিফাই করো। সেটা কিভাবে করবে? সেটা তুমি ফাস্টিং দিয়ে করতে পারো, সানবাথ করতে পারো, তারপরে তুমি মাটি, যে মাড থেরাপি যেটা বলি আমরা, সেই মাডের মাধ্যমে তোমার স্কিনের যে ইয়েটা আছে, হুম, মানে টক্সিনটা আছে, সেটা কিছুটা রিলিজ হয়। হুম। আচ্ছা, টয়লেট দিয়ে, এগুলো দিয়ে তো আমাদের এমনি হ্যাঁ, release হয়। বেরোয়, দূষিত হ্যাঁ, পদার্থ তো এগুলো সবসময় বেরোয়। বেরিয়ে যায়। আর একটাও করাই আমরা, সেটা হচ্ছে ভমিটিং, বমন পদ্ধতি। আচ্ছা আচ্ছা বমন পদ্ধতি দিয়েও আমরা করাই। আচ্ছা। সেগুলো আমাদের চিকিৎসার পদ্ধতি, কোন মানুষকে কিভাবে করাবো সেটা তার শরীর কিভাবে পারমিট পারমিট করবে, করতে নিতে পারবে সেভাবে আমরা করাই। কিন্তু এই ট্রিটমেন্টগুলো যদি তুমি করো, আমি তোমাকে একদম বলে দিচ্ছি 100% মানুষ কিন্তু খুব আনন্দে থাকবে, আচ্ছা খুব ভালো থাকবে। আচ্ছা এটা আমাদের ন্যাচুরোপ্যাথির একটা জাদু, আচ্ছা আচ্ছা এবং প্রকৃতিকে সঙ্গে নিয়ে আমরা ন্যাচুরোপ্যাথিস্টরা চলি। আচ্ছা প্রকৃতি ছাড়া আমাদের কিন্তু কিছু নেই, ওটাই আমাদের ট্রিটমেন্টের জায়গা, ওটাই আমাদের মানে মেডিসিন। আচ্ছা আচ্ছা 5টা এলিমেন্টই আমাদের মেডিসিন, আচ্ছা পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব। আচ্ছা এইটা আচ্ছা। তো এখন আমরা যেটা দেখলাম যে ভীষণ সুন্দরভাবে আমাদের মানবদেহের প্রত্যেকটা অঙ্গের সঙ্গেই জড়িয়ে আছে পরিবেশের যে পঞ্চভূত বা উপাদান, এবং আমরা প্রত্যেকেই ন্যাচুরোপ্যাথির মাধ্যমে খুব সুস্থ থাকতে পারি, আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে পারি, এবং যাতে কোনো রোগ আগামী দিনে না শরীরে আসতে পারে সেই জন্য আমরা নানা রকম প্রচেষ্টা করতে পারি। তো আমরা আরও জানবো পরবর্তী কোনো অনুষ্ঠানে। তো আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, আমি বলবো যে কোনো দুটো গাছ আমরা মানে বাড়িতে তো দেখতে পাই, আমরা প্রত্যেকে গাছ, অনেকেই আছেন যারা গাছ খুব ভালোবাসেন, এবং খুব দুটো সাধারণ গাছের নাম বলছি। একটা গাছ হচ্ছে তুলসী গাছ, আর একটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এই দুটো গাছ আগাছার মতোই বোধহয় প্রত্যেকের বাড়িতেই, জানলায় হোক বা ছাদে হোক, কম জায়গা হলেও আমরা মানে এই দুটো গাছকে আমরা রাখতে পারি এবং পালন করতে পারি আর কি। তো এই গাছ দুটোর কি উপকারিতা বা গুণ আছে? আমার বাড়িতেও আছে তুলসী গাছ, অ্যালোভেরা, তোমারও হয়তো আছে। একদমই। তো এই দুটো গাছ সম্পর্কে যদি বলো। প্রথমে বলি, তুলসী তো সেই আমাদের বলে মহাসতী, আমাদের হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে বলে তুলসী তো আমাদের পবিত্র একটা গাছ। আর আমায় যদি বলো, মানে বিজ্ঞান ভিত্তিক দিক থেকে যদি আমায় জিজ্ঞেস করো, তাহলে আমি প্রথমেই বলবো ঔষধি গুণাবলী আছে এই গাছে। ভিটামিন সি, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে তুলসীতে। আচ্ছা তুলসী হজম শক্তি বাড়ায়, আচ্ছা রুচিকারক, অনেকে দেখবে খিদে চলে যায়, হ্যাঁ তুলসী পাতায় সেই রুচি ফিরে আসে। বাতজ বেদনা, বাতের যে পুরনো ব্যথা তুলসীতে কমায়। তারপর শ্লেষ্মা যেটা বলে যে হ্যাঁ, মধুর সঙ্গে পুরনো তুলসী জ্বর, আচ্ছা। যদি কোনো অনেক মানুষের আছে দেখবে কিছুদিন হলো জ্বর হচ্ছে, আবার আস্তে আস্তে হ্যাঁ, মানে কিছু মানুষ খুব জ্বরে ভোগে, হ্যাঁ। প্রায় গা গরম, হ্যাঁ, মানে ওটা একটা সেই ক্রনিক টাইপের, ক্রনিক। এটা তুলসী একদম ভীষণ ভাবে কাজ করে।
মহৌষধের মতো কাজ করে। বিশুদ্ধ বায়ু যোগান দেয় তুলসী গাছ। আচ্ছা। তুমি তোমার বাড়ির বাগানে যদি বেশ কিছু তুলসীর বন রাখতে পারো, পুরো ফ্রেশ এয়ারটা তুমি পাবে। আচ্ছা। একদম। হ্যাঁ, আগেকার দিনে বলতে শুনেছি যে তুলসীর বাতাস মানে তুলসী গাছ রাখলে ঘরে কোনো রোগ ঢুকবে না, সেই রকম টাইপের একটা ধারণা। ভেঙে বললে এটা না। হ্যাঁ। আচ্ছা, তারপরে তোমার হার্টের সমস্যাকে দূর করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে। সর্দি কাশিতে একদম বামের মতো কাজ করে। তুমি সর্দি কাশিতে মাথার যন্ত্রণা হলে বাইরে থেকে তুমি অমৃতাঞ্জন বা আমরা কোনো ওষুধ ব্যবহার করতে পারি, মাথাতে দিলাম বা কিছু দিলাম, কিন্তু তুমি ভেতরে তো কিছু দিতে পারো না। বাম তো আমরা খেতে পারি না, কিন্তু তুলসী পাতা আমাদের শরীরে বামের কাজ করে। তুমি যদি প্রতিদিন সকালবেলা উঠে দুটো তুলসী পাতা খেয়ে নাও, সকালবেলা এমনি স্টমাকে খালি পেটে যদি তুমি তুলসী নাও, তুমি দেখবে একটা হালকা গরম একটা তুলসী পাতাটার মধ্যে একটা গরম ভাব আছে। এরকম দেখেছি অনেক সময় তুলসী পাতা খেয়ে। এটা কিন্তু বামের কাজ করে। যখন আমরা খাই একটু বেশ গরম হয়ে যায়। হ্যাঁ, তুলসী কিন্তু বাম, একদম পরিষ্কার ভেতরে গিয়ে বামের কাজ করে। আচ্ছা। যার জন্য কি হয়, তুলসী পাতা যদি তুমি রোজ খাও, তুমি কিন্তু প্রচুর এই ধরনের সমস্যাগুলো থেকে এমনিই মুক্ত হবে। মানে সেটা কটা পাতা? একটা পরিণত দুটো থেকে তিনটে তুলসী পাতা যথেষ্ট। হ্যাঁ, ভালো করে জল দিয়ে ধুয়ে তুমি প্রতিদিন এমনি মধু সহযোগে খেতে পারো। কারো ডায়াবেটিক থাকলে সে যদি মধু না খান, তিনি এমনিও খেতে পারেন, তুলসী পাতা এমনি গ্রহণ করতে পারেন। সব থেকে বড় কথা, নার্ভকে শান্ত রাখে। আমাদের নার্ভাস সিস্টেমকে ভালো রাখে তুলসী পাতা। নার্ভ অশান্ত হলে তো বিভিন্ন রকম ভীষণ সমস্যা করে, সেই জন্য রাখে। আর সব থেকে বড় কথা, রক্তচাপ, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। ক্যান্সারের মহৌষধ। হ্যাঁ, এটা শুনেছি যে তুলসী পাতা ক্যান্সারের। একদম। তুমি যদি প্রতিদিন তুলসীর ব্যবহার করো, এই তুলসীর ব্যবহার আবার বিভিন্ন ধরনের আছে। গোলমরিচ দিয়ে তুলসী পাতাকে ব্যবহার করতে পারো, গরম জলে ফুটিয়ে, সেগুলো আলাদা আলাদা ওষুধ। কিন্তু আপাতত তুলসী গাছ সম্পর্কে যেহেতু তুমি আমার বলতে বললে, মানে বিশ্ব পরিবেশ দিবসে তুলসী তো একটা আমাদের খুব ভালো একটা মানে চর্চার বিষয়। তুমি সেই সুযোগটাও আমাকে করে দিলে। তুলসীর কথা কেন তুললাম, তার কারণ তুলসীটা হচ্ছে যে আমাদের মানে ধর্ম বা সমস্ত কিছু দিক থেকে ধর্ম, আমি কোনো হিন্দু বা এই দিকে যাচ্ছি না, কিন্তু তাও যেহেতু আমরা সেই ভাবধারার মধ্যে আছি, ধর্মের ভাবধারা, মানে আমরা ধরো উঠে একটু জল দিলাম সকালবেলা, ঘুম থেকে উঠে বা সন্ধ্যাবেলা একটা প্রদীপ। কেন এই যে ধর্ম কিন্তু সায়েন্স, একদম। যদি সেটা আমরা ঠিকভাবে বুঝি, ওই জন্যই ধর্মের, মানে গাছটাকে বাঁচানোর জন্যই হয়তো প্রতিদিন জল দেওয়ার নিয়ম, এবং সেটা আমাদের শুদ্ধ অক্সিজেন সাপ্লাই করবে আলটিমেটলি। সেটা গাছের বা ওই ধর্ম সেই হিসেবে যতটা না, বৈজ্ঞানিক দিকটাকে ধর্ম দিয়ে বোঝানো যাতে মানুষ সহজে বুঝতে পারে। একদম। এটা তো গেল তুলসী। হ্যাঁ, আরেকটা গাছ অ্যালোভেরা। অ্যালোভেরার কথা কেন বললাম, যে অ্যালোভেরা দিয়ে এখন দেখছি অনেক রকম জেল তৈরি হচ্ছে। অ্যালোভেরা মুখে দিন, স্কিনে দিন, মাথায় দিন, চুলের জন্য ভালো। তো আমরা ঠিক পরিষ্কারভাবে জানি না ব্যবহারটা কি আসলে, ওই জন্য তোমাকে আসলে অ্যালোভেরা বা হচ্ছে ঘৃতকুমারী, মানে অ্যালোভেরার বাংলা আমরা বলি প্রাচীন শাস্ত্রে নামটা ঘৃতকুমারী। প্রাচীন শাস্ত্র মানে হচ্ছে এটা 5000 বছর ধরে এই গাছটার ব্যবহার হচ্ছে, মানে অতি প্রাচীন, অতি প্রাচীন। সেই জন্য আমি দুটো গাছকে সিলেক্ট করেছি। এর জন্য ধন্যবাদ। এত সুন্দর তোমার সিলেকশন, তোমার ভাবনাটাই খুব সুন্দর। বিশ্ব পরিবেশ দিবসে তুমি এতদূর ভেবেছো, এটাও একটা বড় ব্যাপার। আমার কেন ভাবলাম কি যে অ্যালোভেরাটা তো সবার বাড়িতে, আর তুলসীটাও সবার বাড়িতে, তো অনেকেই জানে না যে বেসটা কোথায়। একদম। বলো তুমি অ্যালোভেরা। মানে এখানে ভিটামিন প্রচুর, 20টা খনিজ দ্রব্য আছে এই অ্যালোভেরার মধ্যে। আচ্ছা আচ্ছা। ভিটামিন এ, সি, ই, ফলিক অ্যাসিড, কোলিন, B1, B2, B3, মানে যেটা নিয়াসিন, মানে চিন্তাই করা যায় না, আমরা কেউ এগুলো তো আছেই। ভিটামিন B12, মানে ভিটামিন B12 এমন একটা জিনিস, খুব কম পরিমাণ গাছ অনেক আছে, সেখানে ভিটামিন B12 অনেক আছে, কিন্তু এই যে অ্যালোভেরার মধ্যে ভিটামিন B12 খুব ইজি পাওয়া যায়। এরকম গাছ খুব কম পাবে তুমি যার মধ্যে ভিটামিন B12 পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর একটা থাকে ক্যালসি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, সেলেনিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার, এতগুলো খনিজ এর মধ্যে রয়েছে। মানে এতগুলো অ্যাডাপ্টোজেন আছে যেগুলো তুমি অন্য কোথাও, অ্যাডাপ্টোজেন এমনি সহজে কোথাও পাওয়া যায় না, অ্যালোভেরার মধ্যে তুমি অ্যাডাপ্টোজেন পাবে। শরীরের প্রাকৃতিক যে ক্ষমতা, প্রকৃতিকে অ্যাবজর্ব করার যে ক্ষমতা, সেটা অ্যালোভেরা বাড়িয়ে দেয়।
এক কথা। আচ্ছা, তো আমরা এটা ব্যবহার করব কি করে, মানে যদি একটু সাধারণ টিপস দাও। আর বিভিন্ন ভাবে তুমি অ্যালোভেরা ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেলটাকে তুমি বাড়িতে অ্যালোভেরাকে আস্তে করে পাতা তুলে, যেমন ধর আমি তোমাকে একটু দেখাই, তাহলে একটু দেখালে মনে হয় আরো জিনিসটা খুব ভালো হবে। যে আমার কাছে একটা ছোট্ট অ্যালোভেরা গাছ আছে, এটা অ্যালোভেরার পাতা। তো কিরকম ভাবে, জাস্ট এইভাবেই বলো যে কিরকম ভাবে আমরা ব্যবহারটা করতে পারি। আসলে আগে অ্যালোভেরা এত ছোট পাতায় হয় না বেশি, না আমি জাস্ট বলছি যে যেটা খুব বড় হয়ে যায়, বেশ বড় মতো হয়ে বের হয়ে যায়, ওটাকে কাটতে হয়। কাটতে মানে এই পাতাগুলোকে আমরা এরকম ভাবে না, একদম গোড়া থেকে কেটে দিতে হয়। ও আচ্ছা, এই গোড়া থেকে একদম গোড়া থেকে ছুরি বা কোনো ধারালো দিয়ে কাটলে, আচ্ছা হ্যাঁ, যাতে জেলটাকে বেরিয়ে না যায়। আচ্ছা, মানে একদম শুরু থেকে আমরা ওটা কেটে বার করে নিলাম। কেটে নিয়ে পুরো ঠান্ডা পরিষ্কার জলে একটু ভিজিয়ে রাখতে। আচ্ছা, 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখে। ভিজিয়ে রেখে তুলে নিলে নিয়ে ওটা ছুরি দিয়ে এর উপরে যে শক্ত একটা ব্যাপার আছে, শক্ত একটা লেয়ার আছে যার ভেতরে জেলটা, হ্যাঁ, এটাকে কেটে নিতে হয় দুদিক থেকে। আচ্ছা, এতে ভেতরে জেলটা আস্তে করে বের হয়। জেলটা বার করলে এবার জেলটার বিভিন্ন আছে উপাদান। তুমি জেলটাকে তুমি স্যুপ হিসাবে খেতে পারো। সরাসরি না, সরাসরি না, জেলটাকে তুলে নিলে, তুলে নিয়ে আগে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুতে হবে জেলটাকে। এরকম ঝুড়ি বা চুবড়ি বা ছাঁকনি যেরকম এ আছে তার মধ্যে ভালো করে জল দিয়ে জেলটাকে ধুতে হবে। 2-3 বার ধুতে হবে। ধুয়ে ফুটন্ত জলের মধ্যে জেলটাকে দিয়ে ওটা স্যুপ, জাস্ট আমরা ডাল খাই, আমরা স্যুপ খাই, দেখেছো? একটু নুন দিয়ে স্যুপ হিসাবে মানুষ ওটা গ্রহণ করে। অনেক অনেক জায়গায় এই জিনিসটা আছে। অ্যালোভেরা মাথা ব্যথার জন্য তুমি মাথায় লাগাতে পারো। মানে আমি একটু তোমাকে এক্সাম্পল দিচ্ছি, জানি যে আমার নিজেরই মাইগ্রেন আছে, তো সেই ক্ষেত্রে একদমই অ্যালোভেরা জেলটা তুমি মাথায় লাগিয়ে দেবে। এটা তোমার কাজে লাগবে। আর একটা জিনিস, অ্যালোভেরার যে জেলটা, সেটা পেটের যে তলপেটে ব্যথা বেদনা হয় না, মেয়েদের মেনস্ট্রুয়েশনের সময় অনেক সময় যন্ত্রণা হয়, অনেক সময় হয়, এটা খুব কমন, মানে অনেকেরই থাকে। সেটা যদি তুমি নিয়মিত মানে ওই টাইমে ব্যবহার করতে পারো, তুমি এইটা থেকে মুক্তি পাবে। আর স্কিনের জন্য তো মানে কি বলবো, অ্যালোভেরার জেল তো এখন প্রত্যেকটা পার্লারে অবশ্যম্ভাবী হয়ে গেছে। বা মুখে মাখার, রাত্রে মুখে মেখে শুলে সকালবেলা উঠে মুখটা ধুলে এটা একটা আলাদা গ্লো একটা আসে। আসলে কি জানো তো, এটা মানে এটা হচ্ছে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলে যৌবন ধরে রাখার একটা মানে ঋতুকুমারী, যৌবন ধরে রাখার একটা অন্যতম উপাদান, সেটা হচ্ছে অ্যালোভেরা। আর সব থেকে বড় কথা কি জানো তো, মানে এটা তুমি যদি ব্যবহার করতে পারো, এটা যদি তুমি খেতে পারো, যে তোমার স্যুপটা বললাম, সেটার একটাই হচ্ছে কি, ক্রিমি, জানো? বাচ্চাদের বিরক্ত করে, ওয়ার্ম বা ক্রিমি, সেটা কিন্তু হয় না এটা যদি তুমি খেতে পারো বা খাওয়াতে পারো। সেই সিস্টেমটা জানতে হবে, বলে দিতে হবে। এরকম ভাবে নয় যে পাতাটা কাটলাম খেয়ে নিলাম, সেরকম নয়, তার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা জানতে হবে। সেক্ষেত্রে কিন্তু এটা কৃমি নাশক ভীষণ ভাবে, এটা কিছুতেই কৃমি হয় না, আর কোষ্ঠকাঠিন্য দূর করে। মানে তার মানে তো লিভারটাকেও ভালো রাখতে, একদমই লিভার ভালো ভেতর থেকে যদি আমরা ভালো রাখি, তাহলে অবভিয়াসলি উপরের গ্লোটা এমনি ফিরে পাবো। লিভারের সঙ্গে তো অনেকটা রিলেটেড, হেয়ার, স্কিন এবং তোমার হেয়ার দুটোই রিলেটেড, দুটোই। তাই আজকে আমরা যে দুটো ঔষধি গাছ ধরো আলোচনা করলাম, এই দুটো গাছ কিন্তু মানব জীবনে একদম মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত মানুষের জীবনের সঙ্গে। এবং আমরা যদি ঠিকঠাক ব্যবহার করতে পারি, আমরা বিভিন্ন রোগকে প্রতিরোধও করতে পারি। প্লাস আমাদের যেটা বলছে যে যৌবন ধরে রাখার একটা অন্যতম উপায়, যেটা মানুষ বিভিন্ন মেডিসিনের মাধ্যমে করতে চায়, প্রয়োজনই নেই যদি মানুষ এগুলো ব্যবহার করে, আর্টিফিশিয়ালি করতে চায়, সেটা ন্যাচারালি আমরা করতে পারি, কোনো প্রয়োজন নেই। এগুলো যদি নিয়মিত তুমি করতে পারো, একটা উদ্ভিদের মধ্যে 20 রকম খনিজ দ্রব্য আছে, তুমি তো পাবে না কোনো উদ্ভিদের মধ্যে। মানে ভিটামিন B12 আছে, ফলিক আছে, B1, B2, B3, নিয়াসিন, এত কিছু তুমি একটা, অথচ আমাদের বাড়ির আশেপাশে আগাছার মতো সহজলভ্য। আর এটা চাষ করাও কোনো ব্যাপার না, মানে জঙ্গলের জায়গায় একটা লাগিয়ে দিলে তার থেকে হাজার হাজার জন্ম আছে। আমরা এইরকম ভাবে এগুলো, তাহলে এগুলো তো খুব সহজে, মানে ওষুধের দিকে না গিয়ে, একদমই খরচের দিকে না গিয়ে, এবং আমরা সাধ্যের একটা ব্যাপার আছে, আমাদের সব শ্রেণীর মানুষ ব্যবহার করে। আমাদের ন্যাচুরোপ্যাথিস্টের লক্ষ্যটাই তাই। আচ্ছা, মানে সার্বিক একটা ব্যবহার, আমরা সার্বিক ব্যবহার মানুষ করুক, উপকার পাক, এবং আরো 5 জনের মধ্যে এটা ছড়িয়ে দিই।
আজ আমাদের তো উদ্দেশ্যটাই তাই। হ্যাঁ, আজকের এই তাই। ভিডিওটা তখনই সার্থক হবে যখন মানুষ এটাকে ব্যবহার করবে, যখন মানুষ আমাদের কথাগুলো শুনে তাদের আরো 5 জনকে এটা শেয়ার করবে, তবেই তো আমাদের চারুকলার প্রচেষ্টা সফল হবে, তোমার প্রচেষ্টা সফল হবে। হ্যাঁ। আর আমার তো ক্ষুদ্র প্রচেষ্টা, এটা আমি তো সফল করার জন্য রয়েইছি। যখনই হোক যেখানেই হোক আমি পৌঁছে যাই। এর সঙ্গে আমাদের যোগাসন আছে, হ্যাঁ। মানে ন্যাচুরোপ্যাথির সাথে সাথে সেটা আমরা yoga। কোনো সংখ্যায় হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রাখবো। আমাদের সামনে বিশ্ব যোগ দিবসও আসছে 22শে জুন, তো চেষ্টা করবো আমরা সেরকম কিছু রাখতে। তো আজকে যেটা আমরা দেখলাম যে ন্যাচুরোপ্যাথি নিয়ে আলোচনাটা কিরমভাবে আমাদের মানে কত দূর থেকে আমাদের ঘরের মধ্যে চলে এলো, মানে কতগুলো জিনিস নিয়ে আমরা জানছিলাম যে আমাদের চারপাশে প্রকৃতির পরিবেশ, সেখান থেকে আমরা চলে এলাম গাছের আলোচনায়। অর্থাৎ আমাদের চারপাশে যা আছে তাই নিয়েই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। তার জন্য আলাদা করে কোনো ওষুধ, কোনো অ্যালোপ্যাথি বা অন্য কিছু দরকার হবে না। প্রকৃতিকে নিয়েই কিন্তু আমরা সুস্থভাবে বাঁচতে পারি। তো বিশ্ব পরিবেশ দিবসে উত্তর হাওড়া শিল্পী সংস্থার তরফ থেকে আমি ডক্টর বিরাজলক্ষ্মী ঘোষ, আমার এই প্রতিবেদনের অন্যতম উদ্দেশ্য থাকবে আগামী দিনে সুস্থ পরিবেশ এবং প্রকৃতিকে গড়ে তোলা। আমাদের পারিপার্শ্বিক যে প্রকৃতির পরিবেশ, তাকে যদি আমরা সুস্থ রাখতে না পারি, তাহলে আমরা নিজেরা কীভাবে সুস্থ থাকবো? কারণ আমরা দেখছি যে পরিবেশের উপাদানগুলো নিয়েই তো আমরা বেঁচে আছি। তো আজকে 5ই জুন, সেই হিসেবে আমি এই নিবেদন রাখবো যে আপনাদের কাছেও এই মানে সংবাদটা বা এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে মৌমাদি যেটা এতক্ষণ বললেন যে পরিবেশ তো আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আসুন আমরা সকলে মিলে পরিবেশের যত্ন করি। পরিবেশ ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আর এই আশা নিয়ে আগামী বিশ্ব পরিবেশ দিবসের মধ্যে আমরা আরও সুন্দরভাবে প্রচেষ্টার মাধ্যমে আমাদের চারপাশের পরিবেশকে সংরক্ষণ করতে পারবো এবং তার থেকে বিভিন্ন রকম বিষয়গুলো গ্রহণ করতে পারবো, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবো ন্যাচুরোপ্যাথির ধারণা। সেই অঙ্গীকার নিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি।